फ्रेंड्स देखो आज আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করব। বিষয়বস্তুটা কি আগে বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা পরমাণু, তার এটা হলো নিউক্লিয়াস মানে পজিটিভ তড়িৎ বস্তু, তার কোন একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, তার নেগেটিভ চার্জ। তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এখন আমি ইলেকট্রনটাকে বাইরে বার করে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে শক্তি প্রয়োগ করতে হবে। এই ইলেকট্রনটাকে বাইরে বার করে দিয়ে এটাকে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে তাকে বলা হয় আয়নীভবন বিভব বা আয়নাইজেশন এনার্জি। কিন্তু এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে বলি সংজ্ঞাটা, তোমরা লিখে নাও সংজ্ঞাটা কি। ভূমিস্তরে বা স্থিতাবস্থায় অবস্থিত কোন একটি একক বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্বশেষ কক্ষের সব থেকে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে অপসারিত করে কোন পরমাণুকে একক পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলে আয়নীভবন বিভব বা আয়নাইজেশন এনার্জি। ইংরেজিতে বলতে গেলে পরে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিলিজ দ্য মোস্ট লুজলি বাউন্ডেড ইলেকট্রন and to form and to produce an atom to a cation is called ionization energy। এবং প্রসেসটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়। মনে করো এটা একটা কোন একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে। এখন এই পরমাণুর থেকে আমি একটা ইলেকট্রন বাইরে বার করব, তার জন্য আমাকে শক্তি প্রয়োগ করতে হবে। মনে করি I1 শক্তি প্রয়োগ করতে হলো, তাহলে এই পরমাণুটি একক পজিটিভ চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত হলো এবং একটা ইলেকট্রন ছেড়ে দিল। যে পরিমাণ শক্তি প্রয়োগ করলাম এইটাকেই বলবো এই পরমাণুটির প্রথম আয়নীভবন বিভব বা আয়নীভবন বিভব। এখন এক্ষেত্রে যেহেতু শক্তি প্রয়োগ করতে হয়, তাই আয়নীভবন বিভব বা আয়নাইজেশন প্রক্রিয়াটি একটি তাপগ্রাহী প্রক্রিয়া, মানে এখানে শক্তি প্রয়োগ করতে হয়। অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নীভবন বিভব, যাকে আমরা আইই বলি, এর চিহ্ন সবসময় পজিটিভ, কারণ যে কোনো তাপগ্রাহী প্রক্রিয়া শক্তির পরিবর্তনকে পজিটিভ দেখাতে হয়। এরপর আসছি এর একক, এখানে লিখলাম ইউনিট। মনে রাখবে আয়নীভবন বিভবের একক হলো ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা জুল পার অ্যাটম। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে জুল পার অ্যাটমে যাওয়ারও একটা এক পদ্ধতি আছে। কি, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমকে যদি 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করো, তাহলে সেটা জুল পার অ্যাটমে যাবে। তাহলে আমি দুটো একক পেলাম, আইদার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অর জুল পার অ্যাটম। এবার আসছি সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিতে। এইটা হচ্ছে প্রথম আয়নাইজেশন এনার্জি। উৎপন্ন ক্যাটায়নকে আমি আবার কিছু পরিমাণ শক্তি দেব, কিসের জন্য? দ্বিতীয় আর একটা ইলেকট্রন বার করার জন্য। মনে করো দ্বিতীয় ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে এর মাথায় কিন্তু দুটো প্লাস চার্জ আছে এবং ইলেকট্রনটা বেরিয়ে গেল। এবার উৎপন্ন এই ক্যাটায়নটি থেকে আরেকটা ইলেকট্রন বার করতে চাই, তাহলে যে শক্তি দিতে হবে সেটা যদি I3 হয়, তাহলে উৎপন্ন ক্যাটায়নের চার্জ 3+ হবে এবং ইলেকট্রনটা বেরিয়ে গেল। তবে মনে রাখবে I1টা হচ্ছে এ পরমাণুর প্রথম আয়নীভবন বিভব, I2 দ্বিতীয় আয়নীভবন বিভব এবং I3 হলো তৃতীয় আয়নীভবন বিভব। এখন আমি এই তিনটে আয়নীভবন বিভব বা আয়নাইজেশন এনার্জির তুলনা করব, কোনটা বেশি কোনটা কম। মনে করো আমি I1 শক্তি দিয়েছি, তবে এর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তবে উৎপন্ন আয়নে উৎপন্ন ক্যাটায়নে মনে রাখবে ইলেকট্রন সংখ্যা কমে গেছে, প্রোটন সংখ্যা কিন্তু একই আছে। তাই সমসংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে আরো জোরে আকর্ষণ করবে। তাই এখান থেকে একই ব্যাপার, এখান থেকে একটা ইলেকট্রন বার করতে আরো বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ I2 > I1। একই কারণে উৎপন্ন ক্যাটায়ন থেকে আরো একটা ইলেকট্রন বার করতে আরো বেশি শক্তি দিতে হবে। তাহলে I2 থেকেও I3 আরো বড়। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যার কোনো এক্সেপশন নেই। অর্থাৎ তৃতীয় আয়নীভবন বিভবের মান অলওয়েজ গ্রেটার I2 and I2 is greater than I1, মনে রাখতে হবে। এবার চলে আসছি আয়নীভবন বিভবের মান কিসের উপর নির্ভরশীল। আয়নীভবন বিভবের মান মূলত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। ফার্স্ট, পরমাণুর আকার
পরমাণুর আকার বা সাইজ বলতে পারো। মনে করো এইটা একটা পরমাণু আর এটা একটা পরমাণু, এইটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। বলতো কোন ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি জোরে টানছে? অবশ্যই এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি জোরে টানছে, কারণ ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আছে। তাই এখান থেকে ইলেকট্রন বার করতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে বলতে পারি যদি পরমাণুর আকার ছোট হয় তাহলে সেখান থেকে ইলেকট্রনকে বার করতে বেশি শক্তি লাগবে, তাই আয়নীভবন বিভবের মান বেশি হয়। আর যে পরমাণুর আকার বড় তার আয়নীভবন বিভবের মান কম, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ অফ দ্য অ্যাটম। একটা বিষয় হয়ে গেল, অর্থাৎ পরমাণুর আকার বাড়লে আয়নীভবন বিভবের মান হ্রাস পাবে। দ্বিতীয় বিষয় কিসের উপর নির্ভরশীল দেখি। দ্বিতীয় বিষয় হলো নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াস চার্জ, নিউক্লিয়াসের চার্জ বলতে কি বোঝায়? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা, যাকে জেড দ্বারা প্রকাশ করতে হবে। একটা ছবি আঁকছি, মনে করো এইটা একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তার মধ্যে মনে করো 3টে প্রোটন আছে, একটা ইলেকট্রন। আরেকটা নিউক্লিয়াস মনে করো এটা একটা নিউক্লিয়াস, সেখানে বেশি সংখ্যক প্রোটন আছে, এইখানে একটা ইলেকট্রন। বলতো কোন ইলেকট্রনটাকে, ইলেকট্রন তো মাইনাস, কোন ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি জোরে টানবে? অবশ্যই এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি জোরে টানবে, কারণ এখানে প্রোটন সংখ্যা বেশি, মানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বেশি। তাই এই ইলেকট্রনটা বার করতে কিন্তু বেশি শক্তি প্রয়োগ করতে হবে, মানে এই ইলেকট্রনটা বার করতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। দ্যাট ইজ এর আয়নীভবন বিভবের মান ইজ গ্রেটার দ্যান এর আয়নীভবন বিভব। তাহলে দেখলাম কি নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়লে আয়নীভবন বিভবের মান বৃদ্ধি পায়। তাহলে আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু জেড, মানে নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াস এর চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়লে আয়নীভবন বিভবের মান বৃদ্ধি পায়। এবার চলে আসি তৃতীয় কোন বিষয়ের উপরে আয়নীভবন বিভবের মান নির্ভরশীল দেখব। তৃতীয় বিষয় কি হলো ইলেকট্রন বিন্যাস। ইংরেজিতে বলে, আচ্ছা বাংলায় লিখে আগে, ইলেকট্রন বিন্যাস। ইংরেজিতে বলে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে কিভাবে নির্ভরশীল দেখো। কোন পরমাণুর সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি থাকে তাহলে সেই পরমাণু স্থায়ী ইলেকট্রন বিন্যাস যুক্ত হয়। তাই সেখান থেকে ইলেকট্রন অপসারিত করতে বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন হয়, তাই আয়নাইজেশন এনার্জির মান বেশি হয়। ব্যাপারটা কিরকম একটু বোঝানো যায়। এখানে একটা কথা বলি, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তোমরা বাংলায় লিখবে কি? স্থায়ী ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আমি ইংরেজি লিখলাম, তোমরা কিন্তু বাংলায় লিখবে কথাটা কি। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন মানে হলো, হ্যাঁ, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন মানে হলো স্থায়ী ইলেকট্রন বিন্যাস। স্থায়ী ইলেকট্রন বিন্যাস হতে পারে দুভাবে। এক হতে পারে যদি হাফ ফিল্ড থাকে, সর্বশেষ কক্ষ হাফ ফিল্ড থাকে, অথবা সর্বশেষ কক্ষটি ফুল ফিল্ড, তবে সেই ইলেকট্রনিক কনফিগারেশন বা সেই ইলেকট্রন বিন্যাসকে বলবো স্থায়ী ইলেকট্রন বিন্যাস। যেমন ধরো যদি পি উপকক্ষ থাকে তাহলে P3 যদি হয়, পি উপকক্ষে যারা 3টে অরবিটাল, অর্থাৎ প্রত্যেকটা একটা একটা করে, তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন খুব স্থায়ী। যদি D5 হয়, কারণ ডি উপকক্ষে 5টা অরবিটাল থাকে, মানে প্রত্যেকটা একটা করে, এটা হাফ ফিল্ড, তাহলে কিন্তু এই ধরনের ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয়। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে অনেক বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন হয়। তাই এরকম ইলেকট্রন বিন্যাস যুক্ত পরমাণুর আয়নীভবন বিভবের মান বেশি হবে। আর যদি ফুল ফিল্ড, যেমন ধরো P6 বলতে 3টে অরবিটালে সবকটা ভর্তি, অথবা D10 বলতে প্রত্যেকটা ভর্তি আছে, তাহলে এরকম যদি থাকে, মানে খুব সর্বশেষ কক্ষটা বা সর্বশেষ উপকক্ষটি পূর্ণ আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে আরো বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন। অর্থাৎ এরকম ইলেকট্রন বিন্যাস থাকলে পরে আয়নীভবন বিভবের মান এক্সেপশনালি হাই হবে। এবারে দুটোর মধ্যে যদি তুলনা করতে বলো তাহলে ফুল ফিল্ড থাকলে কিন্তু বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন, মানে ফুল ফিল্ড থাকলে আয়নীভবন বিভবের মান আরো বেশি হয়। এই বিষয়টা মাথায় রাখবে। এই 3টে বিষয় বললাম। এবার চলে আসি
ট্রেন্ড মানে পর্যায়গত পরিবর্তন এবং শ্রেণীগত পরিবর্তন। এখানে হেডিং করলাম পর্যায় বরাবর, পর্যায়গত পরিবর্তন, পর্যায়গত পরিবর্তন। মনে করো তুমি বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছ পর্যায় বরাবর, তাহলে নিউক্লিয়াসের চার্জ প্রতিটি ধাপে 1 একক করে বাড়ে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়বে, তাহলে আয়নীয় ভবন বিভবের মান বৃদ্ধি পাবে। তাহলে বাঁদিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পায়, লিখলাম বৃদ্ধি পায়। এবার আসছি শ্রেণী বরাবর, মানে উপর থেকে তুমি নিচে নামছো। দেখো তো উপর থেকে যত নিচে নামবো পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায়, তার ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বাড়ে, নিউক্লিয়াসের ওই ইলেকট্রনের উপর আকর্ষণ ক্ষমতা হ্রাস পায়, তাই এই ইলেকট্রনটাকে সহজেই বার করে দেওয়া যায়, অর্থাৎ আয়নীয় ভবন বিভবের মান হ্রাস পায়। অর্থাৎ শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামবো আয়নীয় ভবন বিভব বা আয়োনাইজেশন এনার্জির মান হ্রাস পায়। তার মানে আরেকবার রিপিট করছি, পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে আয়নীয় ভবন বিভব বাড়ে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে আয়নীয় ভবন বিভবের মান হ্রাস পায়। এবার আমি স্পেসিফিক কতগুলো উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করব। যেমন ধরো তোমার কাছে আছে প্রথম পর্যায়, তাহলে আমি প্রথম পর্যায় এখানে লিখলাম ফার্স্ট পিরিয়ড। ফার্স্ট পিরিয়ড নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পিরিয়ডে কে আছে জানো ভালোই, প্রথম হচ্ছে হাইড্রোজেন, শেষ হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনের যা আয়নীয় ভবন বিভব হবে হিলিয়ামের বেশি হবে, হিলিয়ামের বেশি হবে, অবশ্যই হিলিয়ামের বেশি হবে। বাদিক থেকে ডান দিকে গেলে বারে, সে তো একটা কথা আছে। তাছাড়া হিলিয়াম নিষ্ক্রিয় মৌল, এর সর্বশেষ কক্ষটা পূর্ণ থাকে, তাই হিলিয়ামের আয়নীয় ভবন বিভবের মান খুবই বেশি, বেশি বলতে খুবই বেশি। ইনফ্যাক্ট দেখো তো নিষ্ক্রিয় মৌলগুলির সাথে এবার একটু তুলনা করি। নিষ্ক্রিয় মৌলগুলির সর্বশেষ কক্ষ পূর্ণ থাকে, তাই পৃথিবীতে যত মৌল আছে তার মধ্যে নিষ্ক্রিয় মৌলের আয়নীয় ভবন বিভবগুলি, নিষ্ক্রিয় মৌলগুলির আয়নীয় ভবন বিভবের মান সব থেকে বেশি হয়। এদের মধ্যে আবার খেয়াল করো উপর থেকে নিচে নামলে আয়নীয় ভবন বিভবের মান কিন্তু হ্রাস পায়। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে আবার হিলিয়ামের আয়নীয় ভবন বিভব সব থেকে বেশি। তাহলে কি দাঁড়ালো, বেশির মধ্যে বেশি, মানে নিষ্ক্রিয় মৌলগুলির আয়নীয় ভবন বিভব সবচেয়ে বেশি, তার মধ্যে আবার হিলিয়ামের সবচেয়ে বেশি। অর্থাৎ হিলিয়ামের আয়নীয় ভবন বিভবের মান পৃথিবীর যত মৌল আছে তার মধ্যে সব থেকে বেশি। এটা মাথা রাখবে, পিরিয়ডিক টেবিলে যত মৌল আছে তার মধ্যে হিলিয়ামের আয়নীয় ভবন বিভবের মান সব থেকে বেশি। এবার আসছি সেকেন্ড পিরিয়ড, মানে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে মৌলগুলিকে একটু দেখা যায়। মনে করো প্রথম আছে লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। দেখো নিষ্ক্রিয় মৌলগুলি নিয়ে আলোচনা করব না, এদের সবার আয়নীয় ভবন বিভবের মান সব থেকে বেশি, তাই এরা বলার অপেক্ষা রাখে না। কোন একটা পর্যায়ে নিষ্ক্রিয় মৌলের আয়নীয় ভবন বিভবের মান সবচেয়ে বেশি হবে। আমার আলোচ্য বিষয় হবে ফ্লোরিন থেকে লিথিয়াম পর্যন্ত। দেখো তো তুমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছ, তাহলে আয়নীয় ভবন বিভবের মান তুমি আশা করবে অবশ্যই ক্রমশ বাড়বে, কারণ নিউক্লিয়াসের চার্জ বাড়ছে। এই হিসেবে সব থেকে বেশি আয়নীয় ভবন বিভব ফ্লোরিন, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, এইটা হওয়ার কথা, মানে তুমি এটা আশা করছো। মানে এখানে লিখলাম এক্সপেক্টেড, এক্সপেক্টেড ট্রেন্ড তুমি আশা করবে ফ্লোরিন সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হবে লিথিয়াম, এটা তুমি আশা করছো, ঠিক আছে। কিন্তু বাস্তবে মাই ডিয়ার ফ্রেন্ড এটা হবে না। বাস্তবে কি হবে, তাহলে অ্যাকচুয়ালটা কি হবে এখানে লিখছি। অ্যাকচুয়ালটা দেখতে গেলে তোমাকে আগে দেখতে হবে সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা। যেমন ধরো লিথিয়ামের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 2s1, ঠিক আছে, লিথিয়াম হয়ে গেল। লিথিয়ামের পরে আছে, দেখো লিথিয়ামের পরে কি আছে, বেরিলিয়াম হচ্ছে 2s2 হয়ে গেল। তারপর চলে আসি বোরন, বোরনে আছে 2s2 2p1, কার্বনের পরে 2s2 2p2, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষ 2s2 2p3, অক্সিজেনের 2s2 2p4, ফ্লোরিনের 2s2 2p5। দেখো তো যার সর্বশেষ কক্ষটি, যার সর্বশেষ উপকক্ষটি সম্পূর্ণ ভর্তি আছে বা অর্ধপূর্ণ আছে, সে অধিক স্থায়ী এবং তার আয়নীয় ভবন বিভবের মান বেশি হবে। এই অনুসারে বেরিলিয়ামের দেখো সর্বশেষ 2s উপকক্ষটি পূর্ণ আছে, তাই এর আয়নীয় ভবন বিভবের মান এক্সেপশনালি হাই হবে। তাহলে
এই কারণে বেরিলিয়ামের আয়নীভবন বিভবের মান বোরনের থেকেও বেশি হবে। বোঝা গেল কেন? যদিও বোরনটা ডান দিকে আছে, তাই আশা করেছিলাম বোরনের বেশি হবে, কিন্তু যেহেতু এর 2s উপকক্ষটা পূর্ণ আছে, তাই এর কিন্তু আয়নীভবন বিভবের মান বোরনের থেকেও বেশি হবে। তাহলে অ্যাকচুয়াল ট্রেন্ডটা কি দাঁড়াচ্ছে দেখি তো। অ্যাকচুয়ালটা এখান থেকে লিখছি, লিথিয়াম তার থেকে বেশি বেরিলিয়াম, ঠিক আছে, সরি বেরিলিয়াম, তার বেরিলিয়ামটা বোরনের আগে চলে যাবে, মানে বেরিলিয়ামটা আমি বোরনের আগে নিয়ে নেব। কেন মাথায় ঢুকলো? বোরনের থেকে কিন্তু বেরিলিয়াম বেশি হয়ে গেল, একটা ঘর জাম্প করবে, একটার বেশি ঘর নয় কিন্তু। তাহলে লিথিয়ামের থেকে বেশি হবে বোরন, বোরনের থেকে বেশি হলো বেরিলিয়াম। দেখো তো বেরিলিয়াম এইখানে আসার কথা ছিল, কিন্তু বোরনেরও আগে চলে গেল। তারপরে কি আসবে? কার্বন। তারপরে এবার কার্বনে গিয়ে একটু দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে, কার্বনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। কেন? খেয়াল করো, নাইট্রোজেন আর অক্সিজেনটা একটু হিসাব করি। দেখো তো নাইট্রোজেনের সর্বশেষ 2p উপকরণ অর্ধপূর্ণ, মানে এখানে হচ্ছে 2s এ দেখো দুটো আছে, এখানে ছোট্ট করে দেখাচ্ছি, আর 2p তে 3টে ঘর, সেখানে একটা একটা একটা। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ 2p উপকরণ অর্ধপূর্ণ হওয়ায় এও কিন্তু এক্সেপশনালি স্টেবল হবে, অর্থাৎ নাইট্রোজেনের আয়নীভবন বিভবের মান অক্সিজেনের থেকেও বেশি হবে। যদি অক্সিজেন ডান দিকে আছে, তথাপি অক্সিজেনের থেকেও কিন্তু নাইট্রোজেনের আয়নীভবন বিভবের মান বেশি হবে। তাই অ্যাকচুয়াল ট্রেন্ড কিন্তু নাইট্রোজেনের আয়নীভবন বিভব অক্সিজেনের থেকেও বেশি হবে, এক ঘর জাম্প করে চলে যাবে। অর্ধপূর্ণ আছে মানে একদম নিয়মের থেকে বেশি হবে তা নয়, কিন্তু একটা ঘর জাম্প করে। তাহলে নাইট্রোজেনের আয়নীভবন বিভবের মান মোর দেন অক্সিজেন, তাহলে অক্সিজেনটা আগে আসবে, নাইট্রোজেনটা পরে যাবে। তাহলে কি দাঁড়ালো? কার্বনের পরে কি আসলো? অক্সিজেন। তারপরে কি আসলো? নাইট্রোজেন। নাইট্রোজেনের পরে ফ্লোরিন। এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ট্রেন্ড। এবার একইভাবে থার্ড পর্যায়ে যদি আসি, তাহলে দেখো তো লিথিয়ামের ঘরে ছিল সোডিয়াম, বেরিলিয়ামের ঘরে ম্যাগনেসিয়াম, বোরনের ঘরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। তাহলে ট্রেন্ডটা কি হবে? একইভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা এক্সপেক্ট করেছিলে, এখানে লিখলাম এক্সপেক্টেড। এক্সপেক্টেড কি? ক্লোরিন সবচেয়ে বেশি আশা করেছো, তাই না? এটা আশা করছি, যেহেতু ক্লোরিনের নিউক্লিয়াসের চার্জ সবচেয়ে বেশি, তাই এর সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু একই কারণে জাম্প করে চলে আসবে ম্যাগনেসিয়াম, ওই একই কারণে অ্যালুমিনিয়াম থেকে বেশি হবে, একই কারণে ফসফরাসের সালফারের থেকে বেশি হবে। তাহলে অ্যাকচুয়ালটা লিখলাম, এবার এখানে লিখলাম অ্যাকচুয়াল, ওটা এক্সপেক্টেড। এবার অ্যাকচুয়ালটা কি দাঁড়াচ্ছে দেখো তো। সোডিয়াম সবচেয়ে কম, ঠিক আছে, কিন্তু এবার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামেরটা কিন্তু বেশি অ্যালুমিনিয়াম থেকে। তাহলে এবার আসলো কি? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম থেকে হয়ে গেল বেশি ম্যাগনেসিয়ামের। তারপরে আসলো সিলিকন। সিলিকনের পরে কি আসবে? সালফার। সালফারের থেকেও বেশি কিন্তু ফসফরাস, তারপরে ক্লোরিন। এই হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম জায়গাগুলো খুব ফলো করবে, নিট আইআইটিতে খুব আসে এইগুলো ব্যতিক্রমগুলো। নেক্সট চলে আসি পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে তোমার শ্রেণী বরাবর পরিবর্তন। পর্যায় বরাবর পরিবর্তন হয়ে গেল, এবার শ্রেণী বরাবর। মনে রাখবে, অলওয়েজ, অলমোস্ট অলওয়েজ, প্রায় সব ক্ষেত্রেই উপর থেকে নিচে নামলে আয়নীভবন বিভবের মান হ্রাস পায়। আগেই বলেছি, কারণ আকারটা বৃদ্ধি পায়। আবার যতগুলি শ্রেণী আছে তাদের মধ্যে ক্ষার ধাতুগুলির আয়নীভবন বিভবের মান সবচেয়ে কম, কারণ ক্ষার ধাতুগুলির সর্বশেষে ইলেকট্রন বিন্যাস কি বলতো? NS1। একটা ইলেকট্রন বেরিয়ে গেলে পরে নিষ্ক্রিয় মৌলের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই ক্ষার ধাতুগুলির আয়নীভবন বিভবের মান সব থেকে কম, মানে এটা সহজেই ক্যাটায়ন উৎপন্ন করে। আবার ক্ষার ধাতুগুলির মধ্যে আবার হাইড্রোজেনকে ছেড়ে দিলাম, হাইড্রোজেন ক্ষার ধাতু নয়। উপর থেকে যত নিচে নামবো তত কিন্তু আয়নীভবন বিভবের মান হ্রাস পাবে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামকে ধরবো না, এটা তেজস্ক্রিয়, তাই এটাকে আলোচনার মধ্যে রাখবো না, অনবরত অন্য মূলে কনভার্ট হয়। তাহলে উপর থেকে নিচে নামলে আয়নীভবন বিভবের মান হ্রাস পেতে পেতে সিজিয়ামে গিয়ে সর্বনিম্ন হবে। তার মানে সব থেকে কম এদের আয়নীভবন বিভব, তার মধ্যে আবার কম এটা। তাই সিজিয়ামের আয়নীভবন বিভব পৃথিবীর সব থেকে কম। পৃথিবীতে যত মৌল আছে তার মধ্যে সব থেকে কম আয়নীভবন বিভব হচ্ছে সিজিয়ামের। সবচেয়ে বেশি ছিল হিলিয়াম, আর সবচেয়ে কম হচ্ছে সিজিয়ামের। এবার তোমাকে স্পেসিফিক কয়েকটি প্রশ্নে চলে আসি। এখানে লিখলাম প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, প্রশ্ন বললো তোমাকে নাইট্রোজেন এবং অক্সিজেনের ফার্স্ট এবং সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি এর তুলনা করো। প্রশ্ন তোমার লিখবে, আমি অ্যান্সারটা এবার বলবো, তোমরা অ্যান্সারটাও লিখবে। তাহলে প্রশ্নটা কি? নাইট্রোজেন এবং অক্সিজেনের ফার্স্ট এবং সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি তুলনা করো।
তাহলে এটা করতে গিয়ে আমি নাইট্রোজেনকে এই পাশে লিখলাম, অক্সিজেনকে এই পাশে লিখলাম। তাহলে সবার প্রথম ইলেকট্রন বিন্যাস লিখবো 1s2 2s2 2p3, অক্সিজেনের 1s2 2s2 2p4। দেখো এর হচ্ছে সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই। দেখো এর হচ্ছে সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s এ 2টো আর 2p তে থাকছে 4টে। তাহলে সেই হিসেবে দেখো তো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কার বেশি হবে? অবশ্যই নাইট্রোজেনের বেশি অক্সিজেনের থেকে, কারণ এটা অর্ধপূর্ণ, এটা আংশিক পূর্ণ। তোমরা এইভাবে লিখবে, যেহেতু অক্সিজেনের সর্বশেষ 2p উপকক্ষ আংশিক পূর্ণ আর এটা অর্ধপূর্ণ, তাই নাইট্রোজেনের আয়নীভবন বিভবের মান অক্সিজেন অপেক্ষা বেশি। কিন্তু মনে করো এবার তুমি একটা ইলেকট্রন বার করে দিয়েছো, মানে মাইনাস একটা ইলেকট্রন করেছো, তাহলে নাইট্রোজেন থেকে হলো N+, অক্সিজেন থেকেও একটা ইলেকট্রন বার করে দিয়েছো, তাহলে অক্সিজেন থেকে হলো O+। তাহলে দেখো তো একটা ইলেকট্রন বার হলে পরে সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো? দেখো 2s এ 2টো আর 2p তেও এখন 2টো, একটা 2টো। অক্সিজেনের এবার দেখো তো কি দাঁড়ালো? অক্সিজেনের 2s এ দেখো 2টো আর 2p তে দেখো 3টে, তাই না? 4টে ছিল 3টে হলো। দেখো এবার এ অর্ধপূর্ণ হয়ে গেল। এবার এখান থেকে একটা ইলেকট্রন বার করতে কিন্তু অনেক বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন, অর্থাৎ অক্সিজেনের প্রথম ইলেকট্রন বার করা সহজে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন বার করতে গেলে কিন্তু অত সহজে সম্ভব নয়। তাই অক্সিজেনের দ্বিতীয় আয়নীভবন বিভব নাইট্রোজেনের থেকেও বেশি। নাইট্রোজেনের এইখান থেকে দ্বিতীয় ইলেকট্রনটা সহজে বার করা যাবে, কারণ এটা অর্ধপূর্ণ আর নেই। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে কি দাঁড়ালো? প্রথম আয়নীভবন বিভবের মান নাইট্রোজেনের বেশি অক্সিজেনের থেকে, কিন্তু দ্বিতীয় আয়নীভবন বিভবের মান নাইট্রোজেনের থেকেও কার বেশি হবে? অক্সিজেনের বেশি হবে। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে একই রকম, তোমরা অ্যান্সারটা করবে, আমি প্রশ্নটা জাস্ট বলছি। বেরিলিয়াম ও বোরনের মধ্যে ফার্স্ট ও সেকেন্ড আইপি বা আয়নাইজেশন এনার্জি এর তুলনা করো। এই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? ফার্স্ট এবং সেকেন্ড একই, দেখবে বেরিলিয়ামের প্রথম আয়নীভবন বেশি হবে বোরনের থেকে, কিন্তু দ্বিতীয় আয়নীভবন বিভবের কিন্তু আবার বোরনের বেশি হবে বেরিলিয়ামের থেকে। কারণটা ব্যাখ্যা করে আমাকে দেখাবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত, বাকিটা অন্য ভিডিওতে।